1-11 সময় -2 ফর্মুলা ছিল, এখন -4 ফর্মুলা হয়ে গেছে। তো এই অবস্থায় বিএনপিতে বিরাট একটা ভাঙন দেখা দিবে। বিএনপি ভাঙনের কবলে পড়ছে কিনা? হ্যাঁ, আর এইটা একটা ব্যাপার, কারণ যেহেতু এতদিন আমরা মনে করেছিলাম তারেক জিয়া বাংলাদেশে ফিরে আসছেন, আজকে না কালকে, কালকে না পরশু, যেহেতু মায়ের অবস্থা খুব খারাপ ছিল, এই মুহূর্তে উনি বাংলাদেশে যদি ফিরে আসতেন, বাংলাদেশে যদি থাকতেন, তাহলে হয়তো বাংলাদেশের বিএনপি একটা উজ্জীবিত হতো তাকে দেখে। কিন্তু উনি তো ফিরে আসতে পারতেছেন না। এটা যেহেতু উনি ফিরে আসতে পারতেছেন না, উনি যার জন্য ওনাকে লন্ডনে নেওয়া হচ্ছে, খালেদা জিয়াকে। আর বিএনপির অবস্থা এখন এমন একটা হয়ে গেছে যে এটা লেজে গোবরে অবস্থা, এবং এই বিএনপিকে কন্ট্রোল করার মতন কেউ নেই। তবে এখন সুবিধাবাদী বিএনপি যারা আছে তারা চাইছে যে তারেক জিয়া যেন না আসে, আর মাইনাসের দিকে তো অলরেডি আপনার খালেদা জিয়া। তো এটা একটা ভাঙ্গনের পূর্বাভাস, এবং যেভাবে অবস্থা হচ্ছে, তো এবং একটা জিনিস আগে দেখতাম যেটা 1-11 সময় -2 ফর্মুলা ছিল, এখন -4 ফর্মুলা হয়ে গেছে। তো এই অবস্থায় বিএনপিতে বিরাট একটা ভাঙন দেখা দিবে। কেন ভাঙন দেখা দিবে? আরেকটা জিনিস দেখেন যে এনসিপির যে নেতৃস্থানীয় যারা ছিল তাদেরকে ঢাকা থেকে নমিনেশন দেওয়ার কথা ছিল, আজকে দেখলাম যে 4টা সিটে বিএনপির লোকজনকে নমিনেশন দেওয়া হয়েছে। তাহলে এই এনসিপি যাবে কোথায়? এখন এদের মধ্যে কামড়াকামড়ি মারামারি হবে, এবং বিএনপি অবশ্যই দ্বিধাবিভক্ত হয়ে যাবে। কারণ যারা চাইছে যে নির্বাচন করবে বিএনপি থেকে, যেহেতু এখন এনসিপি সরে গেছে, ওদেরকে আর স্থান দিতে পারবে না, এখানে একটা বিরাট সম্ভাবনা আছে। এবং এটা শিওর, নির্বাচন যেহেতু ফেব্রুয়ারিতে হচ্ছে না, যদি কখনো বিএনপি এখন ভেঙে যাবে, এটা 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 সবটুকু বুঝি যে বিএনপি ভেঙে যাবে। এবং শেষ পর্যন্ত যেটা হবে, যে আন্তর্জাতিক যে চাপগুলি আসতেছে, ইনক্লুসিভ নির্বাচন ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন বাংলাদেশের মানুষ এবং আন্তর্জাতিক মহল কোনো অবস্থাতেই মেনে নিবে না, এবং এটা হবে না। সেই জন্য এখন মনে হয় যদি ইনক্লুসিভ নির্বাচন হয় তাহলে আলাদা ব্যাপার, বিএনপি হয়তো থাকতে পারে। কিন্তু এখন যে খেলাটা খেলতেছে সেটা হলো যেইভাবেই হোক বিএনপিকে ভেঙে টুকরো টুকরো করে দিবে, এবং ওদের যে গুছানো, ওদের যে আইডিয়া, আমাদের ওই আর্মি ক্যান্টনমেন্টে যে সব সিদ্ধান্ত হচ্ছে সেইভাবে এটাকে আগায় নিবে আর কি, আমার মনে হয়। তো বাংলাদেশে নির্বাচন হচ্ছে না, যেটা এখন বুঝে। যদি সত্যি সত্যি বিএনপি ভাঙে, সেক্ষেত্রে তো দেখা যাচ্ছে শক্তিশালী অবস্থানে এখন বাংলাদেশে বিদ্যমান অবস্থার মধ্যে জামাতে ইসলামী সেই শক্তিশালী দলে পরিণত হচ্ছে না। আসলে তো এটা আপনার যে 5ই আগস্টের যে কাহিনীটা যেভাবে করা হয়েছে, এটা কিন্তু জামাতে ইসলামী এবং তার লেসপেন্সার এবং আর্মিদের মধ্যে যারা আছে তারাই কিন্তু এই ঘটনাটা ঘটাইছে। বিএনপি যত কিছু বলুক, তারা আন্দোলনে সবকিছু ছিল, অগ্রভাগে ছিল, আসলে এই কথাটার থেকে যেইভাবে হোক এই যে মৌলবাদী যারা আছে তাদেরকে ক্ষমতায় আনার জন্য এই খেলাটা খেলতেছে, নাম্বার 1। আর ইউনূস সাহেব চাচ্ছে যে যতদিন উনি ক্ষমতাটা ধরে রাখতে পারেন। আমি আশা করি আপনারা আমার সাথে হয়তো দ্বিমত হবেন না, এবং আপনারা বলতে পারেন, আপনারা দেখছেন মনে হয় গতকালকে একটা জিনিস আমি দেখলাম, ওই যে আব্দুল হক সাহেব যে কর্নেল, রিটায়ার্ড কর্নেল, উনি একটা কথা বলেছেন যে 7 সিস্টারকে 7টা ভাগ করে তাদের লোকজন নাকি কারা কারা নাকি রেডি। কিন্তু এই যে অপদার্থটা রাওয়া ক্লাবের যে প্রেসিডেন্ট, সে যে বলল, ওরা কি একবারও বুঝে না যে ইন্ডিয়ার যে লোকজন, জনসাধারণ 7 সিস্টারে যারা বসবাস করে তারা কি স্বাধীনতা চাচ্ছে? আর বাংলাদেশের পক্ষে কি সম্ভব? বাংলাদেশের আপনার আর্মির যে ব্যয়, এটা $3.3 বিলিয়ন পার ইয়ার, আর এইটা, আর বাংলাদেশে কোনো F-65 নাই। এইভাবে তো বাংলাদেশ কোনো অবস্থাতে এগুলো করতে পারে না। এগুলো মানুষকে উস্কায় দিয়ে কিভাবে ক্ষমতাটা বেশি দিন এরা ভোগ করতে পারে, এবং জামাত যখন দেখবে যে হ্যাঁ এরাই আসবে, হ্যাঁ মেটিকুলাসলি ডিজাইন করে হয়তো এরাই আসবে, সেদিন হয়তো নির্বাচনের কথা ভাববে। এর আগে কোনোদিন নির্বাচন হবে না। কিন্তু তার আগে আন্তর্জাতিক চাপ প্লাস বাংলাদেশের মানুষ যেভাবে ক্ষিপ্ত হয়ে উঠেছে, একটা সব দলকে নিয়ে
আওয়ামী লীগ, জাতীয় পার্টি যদি নির্বাচন হয় তাহলে হয়তো সম্ভব, আদারওয়াইজ একেবারে রসাতলে গেছে। আমরা যে যেখান থেকে বলি বাংলাদেশে হয়তো একটা সশস্ত্র আন্দোলন হবে, তারপরে দেখা যাবে কি হয়। রেজাকুল হায়দার চৌধুরী, সরি আপা, রেজাকুল হায়দার চৌধুরী শুনতে পাচ্ছিলেন তো আমার কথা? হ্যাঁ শুনছি শুনছি আমি। হ্যাঁ, আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম ভাঙনের মুখে বিএনপি কিনা। ভাঙনের মুখে ঠিক জানি সেটা জানি না। এখন আমার একটা প্রশ্ন আছে, আমার একটা মানে আপনার একটা মানে বলি অবজারভেশন, সেটা হচ্ছে যে ইউনূস কিন্তু এই যে প্রত্যেকটা ব্যাপারের অ্যাডভান্টেজ গুলো নেয়। এখন যেমন একবার বিএনপি তারা একটা করছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, তারা কিন্তু একটা খুবই একটা জোরালো অবস্থান নিয়েছিল। তারপরে ইউনূস লন্ডনে গিয়ে কি মানে আপনার তারেক জিয়াকে কি ট্যাবলেট দিল, সেই ট্যাবলেটের সঙ্গে সব থেমে গেল। এখন খালেদা জিয়ার এই যে এখন যে অসুস্থতা, এটা নিয়েও ওরা খেলতেছে। এসএসএফ এর এটা এখানে পাঠাবে, এই করবে সেই করবে, তারপরে তারেক জিয়ার আসার পথে বাধা কোথায় সেটা আমরা জানি না। তো এটা করে আর সে কি করতেছে, যেমন শেখ হাসিনার যেদিন রায় হবে আইসিটিতে সেদিনই তারা বন্দর লিখে দিল। তারপরে 32 নম্বরের আপনার সব ভেঙে দিল, পোড়া ইট পাহারার জন্য সেনাবাহিনী পুলিশ ওদের ওই শিবির টিবিরের ছেলেকে পিটাইলো। তো এই যে তার মেটিকুলাস ডিজাইন গুলা সে সব জায়গায় কাজে লাগাচ্ছে আর কি। এদিকে কিন্তু বাংলাদেশের 12টা না, বাংলাদেশ অলরেডি অর্থনীতি শেষ হয়ে গেছে। জুডিশিয়ারি তো কি অবস্থায় আছে আপনারা দেখতেছেন, সেখান থেকে জুডিশিয়ারি বলতে এখানে কিছু নাই। ওই যে এমন তানভীর ভাই যেটা বলছেন, এটা হইলো মব আদালত। এখন এটা মব আদালত হয়ে গেছে, শরিয়া আদালত হয়ে গেছে। এটা হইলো মনে করেন যে আইসিটির মালিক হইলো তাজুল ইসলাম। তো এইভাবে প্রত্যেকটা জায়গা অর্থনীতি। আজকে একটা টক শোতে দেখলাম ইয়েতে আপনার চ্যানেল আইতে সিনিয়র অ্যাডভোকেট মহসিন সাহেব, উনি কিন্তু আমার মুসলিম লীগের প্রেসিডেন্ট, উনি কিন্তু বলছে যে ইউনূস কমিটেড এ পলিটিক্যাল জেনোসাইড। তো এটা আবার ব্যাখ্যা দিচ্ছেন এইভাবে, উনি যে পলিটিক্যাল একটা ক্রাইসিস বাংলাদেশে সৃষ্টি করছে, যে ক্রাইসিস সৃষ্টি করছে, সেই সৃষ্টির কারণে 18 কোটি মানুষ এখন দারিদ্র্য সীমা নিচে চলে যাচ্ছে আস্তে আস্তে। আরেকজন অর্থনীতিবিদ ডক্টর জামাল উদ্দিন সাহেব বললেন, এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট যদি আরো 6 মাস থাকে তাহলে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা 71 সালে যুদ্ধের পরে আমরা যে বিধ্বস্ত অবস্থায় পেয়েছিলাম সেই অবস্থায় চলে যাবে। এখনকার যে অবস্থায় আছে আপনার 40 বছরের মধ্যে দিস ইজ দি ফার্স্ট টাইম আমাদের জিডিপি 3.5%। করোনার সময়, কঠিন করোনার সময় আমাদের জিডিপি ছিল আপনার অ্যাবাভ 5%, এবং সব সময় 6% অ্যাবাভ ছিল আমাদের এভারেজ জিডিপি। তারপরে আপনারা মনে আছে শেখ হাসিনা খুব খারাপ মানুষ, উনি যখন ক্ষমতা নেয় তখন $600 ছিল আপনার আমাদের পার ক্যাপিটা ইনকাম। উনি যখন ক্ষমতা ছাড়ে এটা ছিল $2820 বিলিয়ন, আর $2820। তো এখন এর প্রত্যেকটা অর্থনীতির প্রত্যেকটা ক্ষেত্রে এই আপনার গত সপ্তাহে মানে আপনার মানে ওয়ার্ল্ড ব্যাংকের একটা রিপোর্ট বেরিয়েছে, ওখানে 2টা রিপোর্ট বেরিয়েছে। একটা রিপোর্টে বলছে যে 6,20,00,000 লোক দরিদ্র সীমার নিচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তারপরে আপনার মিস্টার হোসেন জিল্লুর রহমানের একটা মানে ইয়েতে আছে যে 2022 বিশ্ব ব্যাংক গতকাল একটি রিপোর্ট দিয়েছে, সেখানে বলেছে 6 কোটি মানুষ বর্তমানে বাংলাদেশে দারিদ্র সীমায় বসবাস করছে। এটা খুবই অ্যালার্মিং। জি, আমাকে শেষ করতে হবে। ক্ষমতা নেয় তখন আমাদের দারিদ্র পার্সেন্টেজ ছিল 40%। আমাকে শেষ করতে হবে। আপনি দেখুন খালেদা জিয়া এমনিতে অসুস্থ, তো ওনাকে সেদিন সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ওনাকে যেভাবে করে নিয়ে যাওয়া হলো সেখানে, এমনকি আপনি দেখুন কিছু কিছু পলিটিক্যাল জেস্টার থাকে, সেই জেস্টার অনুযায়ী আমরা দেখলাম তার হাতটা পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেছে। আমি কিন্তু প্রথম তার হাতটির এই অবস্থা দেখলাম, এর আগে কিন্তু দেখিনি। তার এরকম অসুস্থ অবস্থায় সেখানে
নিয়ে গিয়ে তাকে প্রেজেন্ট করলো, এর সঙ্গে কোনো অন্য কোনো কিছুর যোগসূত্র দেখতে পাওয়া যায় কিনা? তারা তাকে ডাউন করলো এবং তার পরের দিনে তিনি হাসপাতালে, এবং হাসপাতাল থেকে আর তার কোনো সারা শব্দ নেই। দেখেন, খালেদা জিয়া তো দীর্ঘদিন যাবতই অসুস্থ। তো এখন তার যে রোগগুলো আছে সেগুলো সবই মানে এগুলোতে ভাইরাল অ্যাটাক হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তাকে এইভাবে একবারে জনসম্মুখে নিয়ে যাওয়া এবং যেভাবে তার সামনে এসে সবাই কথা বলছে, এই করছে সেই করছে, আলটিমেটলি এটা ইনফেকশনটা ওভাবে হওয়ারই কথা। পরবর্তীতে আবার আমরা শুনলাম যে তার ডাক্তাররাও নাকি তাকে ক্লিয়ারেন্স দেননি এবং অনেকেই তাকে নিষেধ করেছেন। সে নিষেধ উপেক্ষা করে কেন তাকে গেলেন, কে তাকে নিয়ে গেল, সেটা এখন প্রশ্ন। এটা একটু জাতি জানতে চায়। মূলত খালেদা জিয়া যেমন অসুস্থ, তার চেয়ে বেশি অসুস্থ আমাদের এই দেশের মানুষ। এখন এই জাতি আজকে তার চেয়েও বেশি অসুস্থ। খালেদা জিয়া তাও তো আইসিইউতে আছেন, আমাদের দেশের সাধারণ জনগণের আইসিইউতে যাওয়ার সেই পরিবেশটুকু এই ইউনূস রাখেনি। আপনারা টিকটক একটি ভিডিও দেখেন, এক মহিলা ভদ্রমহিলাকে ভিডিও বানিয়েছিলেন যে আল্লাহ তুমি যদি ইউনূসরে বানাইবা তাহলে শয়তান বানাইলা কেন, আর তুমি যদি ইউনূসরে বানাইবা তাহলে বাংলাদেশে তুমি শয়তান বানাইলা কেন, ইউনূসরে তুমি বানাই দিতা, শয়তানের তো দরকার ছিল না। তো ইউনূস তো এখন আমরা ওই যে মোল্লাদের ভাষায় বলতো এই জাতির দাজ্জাল ইউনূস, এই জাতির শয়তানের নাম হচ্ছে ইউনূস। এই জাতিকে ইউনূস যে ভয়ঙ্কর বিপদের মধ্যে ঠেলে দিয়েছে তার সবচেয়ে বড় প্রকৃষ্ট উদাহরণ হলো আপনারা দেখেছেন এই যে গত দুদিন আগের বিডিআর এর যে নতুন যে তদন্ত রিপোর্টটি এসেছে। যে তদন্ত রিপোর্টে যিনি কমিশনার যে চেয়ারম্যান ছিলেন তিনি কিন্তু 1996 থেকে 2001-এ যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিলেন তখন আপনার বড়াইবাড়ি সীমান্তে যে বিএসএফ কে যে 14 জন বা 24 জন বিএসএফ কে যে বিনা কারণে হত্যা করা হয়েছিল, তখন এই বিডিআর এর মহাপরিচালক ছিলেন এই ফজলু, এবং এই মেজর জেনারেল ফজলুর কিন্তু অতীত ইতিহাস খুবই খারাপ এবং তিনি সবসময় বাংলাদেশ মানে ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা তিনি বলে থাকেন। এবং এই ফজলু কিন্তু কমিশনার চেয়ারম্যান হওয়ার পরে তিনি ভারতের 7 সিস্টার্স দখলের মানে পাকিস্তানে যখন ভারত অ্যাটাক করেছিল, সার্জিক্যাল স্ট্রাইক করেছিল, তখন কিন্তু সে বলেছিল বাংলাদেশের উচিত ভারতে সার্জিক্যাল মানে অ্যাটাক করা। তখন এই ফজলুর এবং ফজলুর নেতৃত্বে ইউনূস বাহিনী বাংলাদেশের জনগণকে যে মানে গুলির সম্মুখে আজকে দাঁড় করিয়ে দিল। আজকে যদি বাংলাদেশের মানুষ আসলে আক্রান্ত হয়, আমাদের কি সেনাবাহিনীর সে সক্ষমতা সে যোগ্যতা আছে এদেশের জনগণকে রক্ষা করার? এবং দেখেন বাংলাদেশে ইদানিং ঘন ঘন ভূমিকম্প হচ্ছে এবং সেটাও নাকি ভূতত্ত্ববিদরা বলছেন যে আমাদের বাংলাদেশের ভিতরে এমন কোনো কাজ তারা করছেন পারমাণবিক বিষয়াশয় নিয়ে, ইউরেনিয়ামের বিষয়াশয় নিয়ে, যার কারণে এই ধরনের আলামত এখন বাংলাদেশে দেখা দিয়েছে। কারণ আমরা তো আসলে এই দেশের এখন সঠিক খবর সঠিক ইতিহাস জানি না। সবচেয়ে বড় কথা কি সুলতান আপা, দিন শেষে এদেশের প্রত্যেকটি নাগরিক আজকে সাধারণ নাগরিক আজকে চরম হুমকির সম্মুখীন, আমাদের সন্তানদের জীবন হুমকির সম্মুখীন, বাংলাদেশ নামক রাষ্ট্রটি আজকে হুমকির সম্মুখীন। এবং এই কাজটি সকলে মিলে সব মানে যারা এই কাজটি সুনিপুণ হাতে করেছেন সেই চক্রটি হলেন বর্তমানে যারা রাজনৈতিক দল করছেন, যে রাজনৈতিক দলগুলো রাজনীতি করছেন, যারা রাজনীতির মাঠের বাইরে আছেন তারা ছাড়া যারা এখনকার রাজনীতি করছেন ইউনূস এবং আমাদের এই হানাদার বাহিনী, এবং তাদের প্রত্যক্ষ সহযোগিতায় এই বাংলাদেশটি আজকে একটি সন্ত্রাসীদের অভয়ারণ্য, মবের একটি স্বর্গরাজ্য, একটি ধর্ষণের রাষ্ট্র, এবং সবচেয়ে বড় কথা হলো একটি মৃত্যুপুরীতে পরিণত হয়েছে বাংলাদেশ, যেখানে আমাদের সন্তানরা আজকে অরক্ষিত, বাংলাদেশ অরক্ষিত। তাদের ইসলাম বাণী আমরা এর আগে বহুবার দেখেছি শেখ পরিবার এবং জিয়া পরিবারকে রাজনীতির বাইরে রাখার চেষ্টা বিভিন্ন সময়ে হয়েছে। আপনার কি মনে হয় এবার সেই অপচেষ্টা সফল হতে যাচ্ছে? হ্যাঁ, এটা অবশ্য অনেক আগের থেকে শুরু হয়েছে। 1/11 পর থেকে এটা বেশি ভাবে দেখা দিয়েছে। তবে আর যাই হোক, একটা জিনিস আমি যেটা ফিল করি সেটা হলো কোনো অবস্থাতেই আওয়ামী লীগকে বিশেষ করে, কারণ আওয়ামী লীগ একেবারে মাটির নিচ থেকে উঠে এসেছে, এখনো এটার মূল বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা গভীরে ছড়িয়ে আছে। এটা সম্ভব না, আওয়ামী লীগকে মাইনাস করা কোনো অবস্থাতেই সম্ভব না। এরা অনেকবার চেষ্টা করেছে, এটা কোনোদিনই করতে পারবে না। কারণ যেইভাবে বিএনপিকে হয়তো সম্ভব, বিএনপি আসলে কিভাবে গজে উঠেছে একটা জগা খিচুড়ি একটা দল, এখানে অনেক কিছু করা সম্ভব।
এই আপনি দেখেন খালেদা জিয়ার আজকের এই অবস্থা, তারেক জিয়া বারে বারে ফিরে আসবার কথা বলে ফিরে আসতেছে না, কিন্তু আমরা দেখেছি যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ যেভাবে যখন জাগ্রত হয় তখন এটা আগ্নেয়গিরির মতন জাগ্রত হয়, যে এটা লাভায় পুড়ে সবকিছু লন্ডভন্ড হয়ে যায়।